প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং আগামী দিনে তোমাদের সাবজেক্ট যারা বায়োলজি রাখবে তাদের জন্য আমি শান্তনু স্যার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। চ্যাপ্টার হচ্ছে 9 থেকে জৈব অণু বা বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উৎসেচক বা এনজাইম, কীভাবে এটি কাজ করে একটা সাধারণ ধারণা তোমাদের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে তাহলে এটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। নতুন কিছু জানার হলে আমাকে কমেন্টসে জানাবে। শুরু করি। ক্লাস 11-এর বায়োলজি বিষয় হচ্ছে সেমিস্টার 1 থেকে উৎসেচক। আমি এগুলো পয়েন্ট আকারে লিখব, তোমরা এগুলো দেখবে, নিশ্চয়ই অনেকটা ভালো লাগবে। দেখো, আমি শুরু করি। উৎসেচক হচ্ছে কি? উৎসেচক কোথায় উৎপন্ন হয়? সজীব কোষে উৎপন্ন হয়। সজীব কোষে উৎপন্ন। কেমন? সজীব কোষে উৎপন্ন প্রোটিনধর্মী। বেশিরভাগ উৎসেচক কিন্তু প্রোটিনধর্মী। কেমন? সজীব কোষে উৎপন্ন প্রোটিনধর্মী জৈব অনুঘটক, অর্থাৎ অনুঘটকের ধর্ম এর মধ্যে আছে। জৈব অনুঘটক কি করে? যা জৈব রাসায়নিক বিক্রিয়াকে জৈব রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। তাহলে জৈব রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। কেমন? তাহলে আমরা এটা সংজ্ঞাটা পেয়ে গেলাম যে সজীব কোষে উৎপন্ন হয় প্রোটিনধর্মী জৈব অনুঘটক যা জৈব রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট উৎসেচক। অর্থাৎ উৎসেচককে আমি এনজাইম দিয়ে সূচিত করব। নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেট মানে সাবস্ট্রেটকে এস চিহ্ন দিয়ে আমি প্রকাশ করছি। সাবস্ট্রেট এর ওপর ক্রিয়া করে। নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করে। কেন? কারণ যে সাবস্ট্রেটের উপর উৎসেচক ক্রিয়া করবে সেই উৎসেচকটা নির্দিষ্ট, তোমরা ক্লাস 9-এ অনেকটা পড়েছ। এখানে আমি পরের ভিডিও এগুলো সব আলোচনা করব। এই ভিডিওতে আমরা এটা বুঝতে পারি সাবস্ট্রেট মানে যার ওপর উৎসেচকটা ক্রিয়া করবে তাকে সাবস্ট্রেট বলে। নেক্সট 3 নম্বর দেখো, সাবস্ট্রেট যাকে আমি এস দিয়ে সাবস্ট্রেটের প্রথম অক্ষরটা হচ্ছে এস, অর্থাৎ সাবস্ট্রেট উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হয়। কেমন? তাহলে সাবস্ট্রেট উৎসেচকের সক্রিয় স্থানে যুক্ত হয়। 4 নম্বর হচ্ছে এই সাবস্ট্রেট এবং উৎসেচক দৃঢ়ভাবে আবদ্ধ হয়। কেমন? দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে কি তৈরি করে?
উৎসেচক, উৎসেচক না বলে কেবল এনজাইম, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে। তাহলে এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে। নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করছে। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে কিভাবে? দেখো, এই যে সাবস্ট্রেট এবং উৎসেচক দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে, ইএস, তাকে কি বলা হয়? ইএস বলে। 5 নম্বর পয়েন্ট দেখো, এই যে কমপ্লেক্স গঠন করলো, ফলে কি হয়? ফলে যে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের রাসায়নিক বন্ধন ভেঙে যায়, রাসায়নিক বন্ধন ভেঙে গেল। ভেঙে গিয়ে কি হবে? দেখো, ভেঙে গিয়ে বিক্রিয়ালব্ধ পদার্থ, বিক্রিয়ালব্ধ পদার্থকে কি বলে? প্রোডাক্ট। প্রোডাক্ট উৎপন্ন হয় এবং উৎসেচক মুক্ত হয়। উৎসেচক মানে এনজাইম, এটা কিন্তু মুক্ত হয়। তাহলে আমরা এটি একটি সমীকরণের মাধ্যমে দেখাবো। প্রদত্ত সমীকরণটা দেখো, সমীকরণটা দেখলে আমরা এটা বুঝতে পারব। সমীকরণটা দেখো, সমীকরণটা হচ্ছে, এটা হচ্ছে একটা এনজাইম। এই এনজাইম যার সঙ্গে বিক্রিয়া করছে তার নাম হচ্ছে সাবস্ট্রেট। এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে এটা কিন্তু একটি উভমুখী বিক্রিয়া। এটি একটি উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী, অর্থাৎ এনজাইম আর সাবস্ট্রেট বিক্রিয়া করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করলো। এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে আবার এটা বিশ্লিষ্ট হয়ে যথাক্রমে এনজাইম এবং সাবস্ট্রেট আবার পরিণত হতে পারে। সেই জন্য এটি আমি দেখালাম, এটি একটি উভমুখী বিক্রিয়া। এবার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবার এটা কিন্তু ভেঙে যাবে, বিশ্লিষ্ট হবে এবং একমুখী বিক্রিয়ার মাধ্যমে, এটা হচ্ছে একমুখী বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হবে? প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ প্রোডাক্ট মানে হচ্ছে বিক্রিয়ালব্ধ পদার্থ। এটা প্রোডাক্ট তৈরি হলো, অর্থাৎ বিক্রিয়ালব্ধ পদার্থ, বিক্রিয়ালব্ধ পদার্থ তৈরি হলো এবং এর সঙ্গে এনজাইমটা বাইরে বেরিয়ে গেল। তাহলে দেখো, এই যে সমীকরণটা, এই সমীকরণের এই যে আমরা এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্সটা গঠিত হয়েছে, এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স একজন বিজ্ঞানী তারা প্রদত্ত করেছিলেন। এই বিজ্ঞানীর নাম হচ্ছে মাইকেলিস মেন্টেন। আমি এখানে লিখে দিচ্ছি মাইকেলিস মেন্টেন নামে দুইজন বিজ্ঞানী এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের যে থিওরি, এই থিওরি প্রদান করেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের যে থিওরি প্রদান করেছিলেন কে? মাইকেলিস মেন্টেন। এটা মনে রাখবে। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ থেকে আমি কী দেখলাম? এনজাইম এবং সাবস্ট্রেট উভমুখী বিক্রিয়ার মাধ্যমে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করলো। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আবার বিশ্লিষ্ট হয়ে একমুখী বিক্রিয়ার মাধ্যমে প্রোডাক্ট মানে
বিক্রিয়ারত পদার্থ উৎপন্ন করলো এবং এনজাইম মুক্ত হলো। এই এনজাইম কিন্তু পরবর্তীকালে অন্য আরেকটি সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে এবং আবার আবার একই ঘটনা ঘটে। তাহলে এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো একটি এনজাইমের একাধিক সক্রিয় স্থান থাকতে পারে। একাধিক সক্রিয় স্থান থাকতে পারে। তাহলে একাধিক সক্রিয় স্থান মানে যে সমস্ত জায়গায় ওই উৎসেচকের ওই জায়গাগুলো কিন্তু সাবস্ট্রেট যুক্ত হবে। তাহলে একটি উৎসেচকের একাধিক সক্রিয় স্থান থাকতে পারে। 8 নম্বর পয়েন্ট দেখো, এই যে কোনো এনজাইমের সবকটি সক্রিয় স্থানে সাবস্ট্রেট যুক্ত হলে, সবকটি সক্রিয় স্থানে সাবস্ট্রেট যদি যুক্ত হলে এই উৎসেচক বা এনজাইমটি কি হবে? সম্পৃক্ত হবে। এটা মনে রাখতে হবে। তাহলে উৎসেচকটি সম্পৃক্ত হবে মানে কি? যখন ওই উৎসেচকের যতগুলো সক্রিয় স্থান আছে যেখানে সাবস্ট্রেট যুক্ত হতে পারে সবকটি স্থান যদি ফুলফিল হয়ে যায় তাহলে ওই উৎসেচকটি কি হবে? সম্পৃক্ত হবে। যদি সম্পৃক্ত হয় তখন কি হবে? ফলে বিক্রিয়ার গতি আর বৃদ্ধি পাবে না। তাহলে বিক্রিয়ার গতি কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ এই সাবস্ট্রেট মানে কি? সেটি একটি অণু হতে পারে, তরল হতে পারে। তার মধ্যে আমি উৎসেচকটাকে প্রদান করলাম, উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেটের বিক্রিয়া করতে শুরু করলো এবং যখন উৎসেচক সাবস্ট্রেটের পরিমাণ কম তখন বিক্রিয়ার গতি কম থাকবে। যত বেশি আমি সাবস্ট্রেট তার মধ্যে প্রদান করতে থাকবো তত কিন্তু বিক্রিয়ার গতি বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু উৎসেচকের পরিমাণ এক রেখে যদি সাবস্ট্রেটের পরিমাণ আমি বাড়াতে থাকি তাহলে কি হবে? তাহলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু উৎসেচকের সবকটি স্থান যখন সাবস্ট্রেট দিয়ে পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু বিক্রিয়ার গতি একটা হাই লেভেলে সর্বোচ্চ স্তরে পৌঁছাবে এবং তারপরে আর কিন্তু বিক্রিয়ার গতি বাড়বে না। আমরা এর পরের অংশগুলো এটা বুঝে ফেলি, এর পরের অংশগুলো আমরা লিখব। দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেখবে, তাহলে আমরা এর পরের পয়েন্ট আমরা এগোবো। এবার আমরা দেখো এর পরের পয়েন্ট হচ্ছে 9 নম্বর পয়েন্ট। পয়েন্টটা কি দেখো, আমরা এবার যদি সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া, পয়েন্ট আমরা লিখি তারপরে আমি বলে দিচ্ছি। সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয় তাহলে সাবস্ট্রেটের একটা ঘনত্বে দেখা যাচ্ছে উৎসেচকের ক্রিয়াটা একদম চরম অবস্থায় পৌঁছালো। অর্থাৎ সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয় তাকে বিক্রিয়ার সর্বাধিক বেগ বলে। বিক্রিয়ার সর্বাধিক বেগ। তাহলে বিক্রিয়ার সর্বাধিক বেগ কাকে বলে? সাবস্ট্রেটের যে ঘনত্বে
উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হবে, তারপরে কিন্তু আর বাড়ছে না, তাকে কি বলবো? তাকে বলবো বিক্রিয়ার সর্বাধিক বেগ। একে ম্যাক্সিমাম ভেলোসিটি বলা হয়। একে কি বলা হয়? ম্যাক্সিমাম ভেলোসিটি বলে। কেমন? তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কাকে বলে? ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয় তাকে বিক্রিয়ার সর্বাধিক বেগ বা ম্যাক্সিমাম ভেলোসিটি বলে, বা একে ভি ম্যাক্স ও বলে। ভি ম্যাক্স দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে ভি ম্যাক্স দ্বারা চিহ্নিত করা হলো, চিহ্নিত করা হয়, এটা কি বুঝতে পেরেছো? অর্থাৎ সাবস্ট্রেট আমি উৎসেচকের মধ্যে ক্রমাগত বাড়াতে থাকছি, কিন্তু দেখা যাচ্ছে এমন একটা ঘনত্বে এলো যখন এই বিক্রিয়ার গতি সর্বাধিক হলো, তার উপরে কিন্তু আর পারবে না, এবার কিন্তু একই থেকে যাবে। তাহলে এটাকেই বলা হয় ম্যাক্সিমাম ভেলোসিটি বা ভিম্যাক্স। 10 নম্বর দেখো, এবার পরের পয়েন্টটা দেখো, সাবস্ট্রেটের যে ঘনত্বে, সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া, উৎসেচকের ক্রিয়া এই যে সর্বাধিক যে বেগ গেছে, উৎসেচকের ক্রিয়া সর্বাধিক বেগ এর অর্ধেক, সর্বাধিক বেগ এর অর্ধেক, অর্ধেক হয়, সর্বাধিক বেগের অর্ধেক। অর্থাৎ সর্বাধিক বেগ কত? সর্বাধিক বেগ হচ্ছে ভিম্যাক্স, অর্থাৎ হাফ ভিম্যাক্স হবে। কত হবে? হাফ ভিম্যাক্স। হাফ ভিম্যাক্স সর্বাধিক বেগের অর্ধেক, অর্থাৎ হাফ ভিম্যাক্স হয়। তাকে বিজ্ঞানী তাকে একে মাইকেলিস মেন্টেন, একে মাইকেলিস মেন্টেন ধ্রুবক বলে। একে কি বলে? মাইকেলিস মেন্টেন ধ্রুবক বলে। তাহলে মাইকেলিস মেন্টেন ধ্রুবক কাকে বলে? যখন সাবস্ট্রেট ঘনত্বে অর্থাৎ সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া সর্বাধিক বেগের অর্ধেক হবে, ভিম্যাক্স এর অর্ধেক হয়, তাকে বলে মাইকেলিস মেন্টেন ধ্রুবক। একে Km দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে Km দ্বারা চিহ্নিত করা হয়, নিশ্চয়ই বুঝতে পেরেছো, Km দ্বারা চিহ্নিত করা হয়। এবার দেখো, এক্ষেত্রে মাইকেলিস মেন্টেনের একটি সমীকরণ আছে। এক্ষেত্রে মাইকেলিস মেন্টেন এর সমীকরণটি হলো, সমীকরণটি কি? সমীকরণটি হলো V0, অর্থাৎ বিক্রিয়ার যে গতিবেগ, বিক্রিয়ার গতিবেগটা কেমন হবে? বিক্রিয়ার গতিবেগ হবে Vmax ইন্টু সাবস্ট্রেট, Vmax ইন্টু সাবস্ট্রেট বাই Km প্লাস সাবস্ট্রেট। এই সমীকরণটা দিয়েছেন, এটা প্রমাণ করা যায়, অনেক বড় আছে। যাই হোক, তোমরা একটু নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বিক্রিয়ার গতিবেগ এটা ইকুয়াল টু কি হবে? Vmax ইন্টু ভিম্যাক্সের সঙ্গে গুণ হবে সাবস্ট্রেট এবং Km বাই Km প্লাস সাবস্ট্রেট। এবার আজকে আমি এই সাবস্ট্রেট এবং এনজাইম এর, সাবস্ট্রেট এবং উৎসেচক বা এনজাইম এর বিক্রিয়া নিয়ন্ত্রণ, বিক্রিয়া কিভাবে ঘটে, সাবস্ট্রেট এবং উৎসেচকের যে বিক্রিয়া,
এই বিক্রিয়া সম্পর্কে কয়েকটি মতবাদ সম্পর্কে আলোচনা করব। মতবাদ, এই মতবাদগুলো, প্রথম মতবাদগুলো হচ্ছে, 1 নম্বর মতবাদ হচ্ছে তালা চাবি মতবাদ। তালা চাবি মতবাদ। এই মতবাদের প্রবক্তাকে মনে রাখবে, এই মতবাদের প্রবক্তা হচ্ছেন এমিল ফিশার। এই মতবাদের প্রবক্তাকে এমিল ফিশার, তিনি এই মতবাদের প্রবক্তা। তালা চাবি মতবাদ অনুযায়ী তালা এবং চাবিতে যেমন চাবি হচ্ছে উৎসেচক আর তালা হচ্ছে সাবস্ট্রেট, এইভাবে ধরে একটি নির্দিষ্ট তালা এবং একটি নির্দিষ্ট চাবির মাধ্যমে খোলে। এই মতবাদে সেটাই বলা হয়েছে। এই মতবাদ অনুযায়ী কি বলা হয়েছে, যে উৎসেচকে গঠনে, এখানে চাবিটা কিন্তু উৎসেচক। চাবিটা কি? উৎসেচক। চাবি দেখবে একটি খাঁজ আছে, এবং ওই খাঁজ যখন তালার মধ্যে ঢুকানো হয় তখন তালাটা খুলে যাচ্ছে। তাহলে উৎসেচক গঠনে কি থাকে? উৎসেচক গঠনে ত্রিমাত্রিক, এটা মনে রাখবে, উৎসেচক গঠনে ত্রিমাত্রিক সক্রিয় স্থান। যে সক্রিয় স্থানে উৎসেচক যুক্ত হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে উৎসেচকের গঠনে ত্রিমাত্রিক সক্রিয় স্থানে সাবস্ট্রেট যুক্ত হয়ে কি গঠন করে? এনজাইম সাবস্ট্রেট গঠন করবে। কেমন? নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। মতবাদটা কার? তালা চাবি মতবাদটা কার? বুঝতে রাখবে, এমিল ফিশার। অর্থাৎ এই উৎসেচকের সক্রিয় স্থানে কে যুক্ত হবে? সাবস্ট্রেট যুক্ত হবে। 2 নম্বর মতবাদ হচ্ছে ইনডিউস ফিট মতবাদ। ইনডিউস ফিট মতবাদ। ইনডিউস ফিট মতবাদ, এই মতবাদের প্রবক্তা হচ্ছেন ড্যানিয়েল কোসল্যান্ড। এই মতবাদের প্রবক্তা। এই মতবাদ অনুযায়ী তিনি কি বললেন, যে উৎসেচকের 2টি স্থান সক্রিয় স্থান থাকে। যে উৎসেচকে উৎসেচকের সক্রিয় স্থানে 2টি অংশ আছে। 2টি অংশ থাকে। উৎসেচকের সক্রিয় স্থানে কটি অংশ থাকে? 2টি অংশ থাকে। তিনি প্রথমটাকে কি বললেন? প্রথমটাকে বললেন বাট্রেসিং গ্রুপ। প্রথম অংশটাকে কি বলেন? বাট্রেসিং গ্রুপ। এই বাট্রেসিং গ্রুপে কি হবে না, সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত, সাবস্ট্রেটকে ধরে রাখে। বাট্রেসিং গ্রুপটা সাবস্ট্রেটকে ধরে রাখে। তাহলে সাবস্ট্রেটকে ধরে রাখে এই বাট্রেসিং গ্রুপ। আর একটা তিনি বললেন যে এর মধ্যে আর একটা অংশ আছে, ক্যাটালাইটিক গ্রুপ। আর একটা অংশ আছে। এই ক্যাটালাইটিক গ্রুপটা এটা কি করবে? সাবস্ট্রেটের রাসায়নিক বন্ধনকে ভেঙে দেবে। সাবস্ট্রেটের রাসায়নিক বন্ধনকে ভেঙে দেয়। ভেঙে কি করবে? বিক্রিয়ালব্ধ পদার্থ তৈরি করে, প্রোডাক্ট। বিক্রিয়ালব্ধ পদার্থ অর্থাৎ প্রোডাক্ট তৈরি করে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে কটা অংশ আছে এর মধ্যে?
সক্রিয় স্থানে দুটি অংশ আছে, একটা হচ্ছে বাট্রেসিং গ্রুপ আর একটা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ। বাট্রেসিং গ্রুপ সাবস্ট্রেটকে ধরে রাখবে আর ক্যাটালাইটিক গ্রুপ ওই সাবস্ট্রেটের যে রাসায়নিক বন্ধন তাকে ভেঙে দেবে এবং তারপরে এই বিক্রিয়ালব্ধ পদার্থ বা প্রোডাক্ট তৈরি হবে। এবং শেষ আমি আর একটা মতবাদ নিয়ে আলোচনা করব, তাহলে এই বিষয়টা শেষ হবে, আমরা বুঝে দিচ্ছি। তাহলে আমরা দুটো মতবাদ নিয়ে আলোচনা করলাম, এবার তৃতীয় মতবাদ নিয়ে আলোচনা করব। তৃতীয় মতবাদটা হচ্ছে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ। তৃতীয় মতবাদটা হচ্ছে অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ। অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ এই বিষয়টা একটুখানি ডিফিকাল্ট, আমরা খুব সহজ ভাষায় বলবো। অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণ অর্থাৎ এক্ষেত্রে যে অ্যালোস্টেরিক উৎসেচকগুলো আছে, অ্যালোস্টেরিক উৎসেচকে একাধিক অঞ্চল থাকে, এটা মনে রাখবে। উৎসেচকে একাধিক অঞ্চল থাকবে। তাহলে প্রথম পয়েন্ট আমি কি বুঝলাম, যে অ্যালোস্টেরিক উৎসেচকের একাধিক অঞ্চল থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অ্যালোস্টেরিক উৎসেচকে একাধিক প্রোটিন একক যুক্ত থাকে। কি একক যুক্ত থাকে? প্রোটিন একক। তাহলে প্রোটিন একক যুক্ত থাকবে, অ্যালোস্টেরিক উৎসেচকে একাধিক প্রোটিন একক যুক্ত থাকে। এবার দেখো 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে প্রোটিন একক যুক্ত থাকে, তাহলে প্রতিটি প্রোটিন এককে একটি সক্রিয় স্থান থাকবে, একটি সক্রিয় স্থান থাকে। তাহলে এক্ষেত্রে দেখো অনেকগুলো সক্রিয় স্থান থাকতে পারে। যদি একাধিক প্রোটিন স্থান থাকে এবং সেই প্রত্যেকটা প্রোটিন এককে একটি করে সক্রিয় স্থান থাকে, তাহলে অ্যালোস্টেরিক উৎসেচকের সক্রিয় স্থান একাধিক। এবার বলছি কি, দেখো এরপরে দেখো সক্রিয় স্থান তো আমি দেখলাম সব উৎসেচকই থাকবে, এক্ষেত্রে কিন্তু একাধিক থাকে। আরেকটি স্থান থাকে, দেখো অ্যালোস্টেরিক উৎসেচকে একটি অ্যালোস্টেরিক স্থান থাকে। অ্যালোস্টেরিক স্থান থাকে, এই যে অ্যালোস্টেরিক স্থান থাকে, যেখানে কে যুক্ত হয় জানো? যেখানে ইফেক্টর অণু যুক্ত হয়। এই যে ইফেক্টর অণু যুক্ত হয়ে কি করে? এটা যুক্ত থাকে, ইফেক্টর অণু যুক্ত হয়ে এই যে উৎসেচকের সক্রিয়তাকে প্রভাবিত করে। উৎসেচকের সক্রিয়তাকে প্রভাবিত করে। তাহলে উৎসেচকের সক্রিয়তাকে প্রভাবিত করে, বুঝতে পেরেছ? তাহলে উৎসেচকের সক্রিয়তাকে প্রভাবিত করে, অর্থাৎ উৎসেচকের কার্যকারিতা কি করবে? বৃদ্ধি করতে, কার্যকারিতাকে বাড়াতে পারে বা কমাতে পারে তাহলে আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বিষয়টি হচ্ছে উৎসেচক। তোমরা মোটামুটি একটা সাধারণ ধারণা এখান থেকে পাবে
এরপরে ভিডিওতে আমি উৎসেচক কোথা থেকে তৈরি হয়, উৎসেচকের মধ্যে কী কী অংশ আছে এবং বিভিন্ন ধরনের যে উৎসেচকগুলোর নাম, তাদের উদাহরণ নিয়ে আমি আসবো। কারণ এখানে যদি আরও বেশি লিখি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি উৎসেচক সম্পর্কে। এটা তোমরা একটা সাধারণ ধারণা তোমার মধ্যে গ্রো করবে এবং পরের ভিডিওতে তুমি যখন দেখবে তখন তোমার এই ধারণাটা খুব ভালোভাবে আরও বুঝতে পারবে। তোমরা এটা দেখবে। আমি পরের ভিডিও নিয়ে তোমাদের শিগগিরই আসছি। আমি শান্তনু স্যার। নিশ্চয়ই তোমরা যদি পছন্দ হয় আমার ভিডিও দেখে নিশ্চয়ই লাইক করো, সব বন্ধু বান্ধবের মধ্যে সাবস্ক্রাইব করো।